তো আমি কিছু ইনভিটেড কোশ্চেন আগে লিখিয়ে নিই, তারপরে তো আমাকে একজন বলেছিলেন, নামটা বলতে পারছি না, একজন আমাকে বলেছে ইঞ্জিনিয়ারের কোশ্চেন গুলো একটু লিখিয়ে দিই। তো ফার্স্ট লিখবে দর্শন। যদি তোমাদের কোশ্চেন করে যে দর্শন তো বাস্তব জীবনে কোনো কাজে আসে না, তাহলে এই কি বলবে? তুমি কারণ দর্শন নিয়ে এখন পড়ছো, তখন তুমি কি বলবে? অ্যান্সার লিখে নেবে। দর্শন তো হ্যাঁ হ্যাঁ, রেকর্ড করছি, লিখেও নিতে পারো, ঠিক আছে? এটা হ্যাঁ, রেকর্ড করছি, ঠিক আছে, রেকর্ড হচ্ছে। তো দর্শন তো বাস্তব জীবনে কোনো কাজে আসে না, এই মন্তব্যের উত্তরে তুমি বলবে? অ্যান্সার দেবে দর্শন সরাসরি চাকরি দেয় না ঠিকই। এইভাবে বলবে, দর্শন সরাসরি চাকরি দেয় না ঠিকই, কিন্তু দর্শনের মাধ্যম দিয়ে আমরা চিন্তা করার ক্ষমতা, যুক্তিবোধ এবং নৈতিক সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা দর্শন আমাদের মধ্যে গড়ে তোলে। হ্যাঁ, দর্শন সরাসরি চাকরি দেয় না ঠিকই, কিন্তু দর্শন আমাদের চিন্তা করার ক্ষমতা, যুক্তিবোধ নৈতিক সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা গড়ে তোলে। তো ফার্স্ট কোশ্চেন আমি আরেকবার বলে দিচ্ছি, যেটা আজকে আমাকে তুমি মনে করেছিলে। দর্শন তো বাস্তব জীবনে কোনো কাজে আসে না, এই মন্তব্যের উত্তরে কি বলবেন? তো এখানে অ্যান্সার তুমি তখন কি দেবে? দর্শন সরাসরি চাকরি দেয় না ঠিকই, লিখে নেবে, কারণ মনে থাকতে সাহায্য করবে, লিখে নেবে। দর্শন সরাসরি চাকরি দেয় না ঠিকই, কিন্তু চিন্তা করার ক্ষমতা, যুক্তিবোধ, নৈতিক সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা গড়ে তোলে। দর্শন সরাসরি চাকরি দেয় না ঠিকই, কিন্তু চিন্তা করার ক্ষমতা, যুক্তিবোধ, নৈতিক সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা গড়ে তোলে আমাদের মধ্যে। আমরা যখন ভালো মন্দ, ন্যায় অন্যায়, সত্য মিথ্যার বিচার করি, সেখানেই দর্শন কাজ করে। আমরা যখন ভালো মন্দ, ন্যায় অন্যায়, সত্য মিথ্যার বিচার করি, সেখানেই দর্শন কাজ করে। এবং দৈনন্দিন জীবনে প্রতিটি সিদ্ধান্তের পেছনে একটা দর্শন কাজ করে। জাস্ট টুকুনি এই কোশ্চেনটার অ্যান্সারে যদি পরে তোমাদের ওটা দেবে, ঠিক আছে? তারপরে হচ্ছে কোশ্চেন আজকে, হ্যাঁ
হ্যাঁ একদম 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 হ্যাঁ হ্যাঁ একদম তো এগুলো করে দিয়েছি তোমাদের নোট। হ্যাঁ ওইগুলো বললেই হবে। তারপরে কোশ্চেন, তারপরে কোশ্চেন লিখবে আজকের সমাজে, আজকের সমাজে কোন দর্শন সবচেয়ে প্রাসঙ্গিক বলে মনে হয়? আজকের সমাজে কোন দর্শন সবচেয়ে প্রাসঙ্গিক বলে মনে করেন এবং কেন? আজকের সমাজে কোন দর্শন সবচেয়ে প্রাসঙ্গিক বলে মনে করেন এবং কেন? তো এখানে আমি আমারটা বলছি, তোমরা চেঞ্জও করতে পারো, ঠিক আছে? আমার যেটা ভালো লাগে আমি সেটা তোমাদের বলে দিচ্ছি, এটাও বলতেও পারো, ঠিক আছে? আমার মনে হলে আমি তোমাদের বলছি। তো এখানে অ্যান্সার কি দেবে? আমি আমারটা বলছি, এটা চেঞ্জও করতে পারো তোমরা। তো আমার মতে নৈতিক দর্শন এথিক্স, আমার মতে নৈতিক দর্শন এথিক্স এবং অ্যাপ্লাইড এথিক্স, ব্যবহারিক নীতিবিদ্যা আজকে সবচেয়ে বেশি প্রাসঙ্গিক। আজ দুনিয়ায় কিন্তু এই দুটো দর্শন কিন্তু সবচেয়ে বেশি প্রাসঙ্গিক, কারণ আজ সমাজে, আজ সমাজে ক্ষমতা, লিঙ্গ, পরিবেশ, সচেতনতা এবং এআই, এই কথাটা বলতেই পারো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, প্রযুক্তি, এই দিকগুলোর কথা এই দর্শনে আলোচিত হয়েছে। এবং আমার মনে হয় যে এই দর্শনগুলো পড়লে আমরা পরিবেশ সম্পর্কে সচেতন হব। এই দর্শন পড়লে আমরা পরিবেশ সম্পর্কে সচেতন হব এবং এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু আজকে আমাদের দুনিয়া চলছে, সবকিছুতেই কিন্তু আজকে আমাদের এআই লাগছে, সবকিছু এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো আমাদের পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাবে, পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাবে এবং এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সমগ্র বিশ্বকে হাতের মুঠোয় নিয়ে এসেছে। তো এই দর্শন করলে আমরা কিন্তু আরো এগিয়ে যাব। জাস্ট মানে আমি আমার মনের কথাটা বললাম, এখানে তুমি অন্যও দিতে পারো, ঠিক আছে? তোমার যেটা ভালো লাগে, ঠিক আছে? আমার এথিক্স ভালো লাগে তাই আমি এথিক্সের কথা বলছি। হ্যাঁ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ঠিক আছে? এটা কিন্তু অ্যাক্টিভ হয়েছে, ঠিক আছে? তোমাদের সিলেবাসে এসেছে কি হয়েছে? হ্যাঁ, এআই দর্শনে তো রয়েছে, দর্শনে তো এটা নিয়ে কত কাজ হচ্ছে, রিসার্চ ওয়ার্ক হচ্ছে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে, ঠিক আছে? এখন এটা নিয়ে শুধু কাজ হচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানে তোমরা যদি দেখতে পাও এটা নিয়ে খুব কাজ হচ্ছে এখন, ফিলোসফিক্যাল যে দিকগুলো রয়েছে, ঠিক আছে? তারপরে লেখো নৈতিকতা কি ব্যক্তিগত, নৈতিকতা কি ব্যক্তিগত নাকি সার্বজনীন? কোশ্চেন, নৈতিকতা কি ব্যক্তিগত নাকি সার্বজনীন? নৈতিকতা কি ব্যক্তিগত নাকি সার্বজনীন? অ্যান্সার দেবে আমার মতে, আমার মতে নৈতিকতার দুটো দিক রয়েছে, আমার মতে নৈতিকতার দুটো দিক রয়েছে। কিছু
কিছু নৈতিক মূল্য সর্বজনীন, যেমন হত্যা, প্রতারণা নিন্দনীয়, এই কাজগুলো নিন্দনীয়, যেমন হত্যা, প্রতারণা, এই কাজগুলো নিন্দনীয়। আবার বহু নৈতিক সিদ্ধান্ত, যেমন সংস্কৃতি, সমাজ ও পরিস্থিতি নির্ভর। এই প্রশ্নের মাধ্যম দিয়ে ছাত্রদের আমি বোঝাতে চাই, নৈতিকতা কেবল নিয়ম নয়, বরং বিবেচনা ও যুক্তির বিষয়। তারপর ঈশ্বর আছেন, এটা প্রমাণ করবেন কিভাবে? ঈশ্বর আছেন, এটা প্রমাণ করবেন কিভাবে? দর্শনে ঈশ্বরকে কখনোই অভিজ্ঞতার মাধ্যম দিয়ে জানা যায় না। বরং যুক্তি বুদ্ধির মাধ্যম দিয়ে ব্যাখ্যা করা যায়। একই সঙ্গে ঈশ্বরের অস্তিত্ব নিয়ে সমর্থন ও বিরোধ দুটোই দর্শনের অংশ। একই সঙ্গে কি বললাম যেন, আমি নিজেই ভুলে গেলাম না। একই সঙ্গে ঈশ্বরের অস্তিত্ব নিয়ে সমর্থন ও বিরোধিতা দুটোই দর্শনের অংশ। জাস্ট এইটুকু, ঠিক আছে? এর বেশি বলা দরকার নেই। তারপরে যদি জিজ্ঞেস করে স্টুডেন্টদের মানে ছাত্রছাত্রীদের কেবল মতবাদ শেখাবেন নাকি উৎসাহ দেবেন? কেন? ছাত্রছাত্রীদের কেবল মতবাদ শেখাবেন নাকি বিতর্ক দেবেন? কেন? ছাত্রছাত্রীদের মতবাদ শেখাবেন নাকি বিতর্কে উৎসাহ দেবেন? কেন? এই কোশ্চেনের অ্যান্সার কি দেবে? আমি আমারটাই বলছি, আমি কি করব সেটা আমি বলছি। আমি অবশ্যই ছাত্রছাত্রীদেরকে বিতর্ক দেব। বিতর্কে উৎসাহ দেব, কারণ দর্শন মুখস্থ বিদ্যা নয়। দর্শন কোনো মুখস্থ বিদ্যা নয়। দর্শন হলো চিন্তার চর্চা।
দর্শন মানেই প্রশ্ন, দর্শন মানেই প্রশ্ন। তর্ক আলোচনা ছাড়া, তর্ক আলোচনা ছাড়া দর্শন বোঝানো অসম্পূর্ণ হয়ে যায়। তর্ক আলোচনা ছাড়া দর্শন বোঝানো অসম্পূর্ণ হয়ে যায়। এটা আমি আমার মত দিলাম, তোমরা এটা বলে দিতে পারো, ঠিক আছে? সব কটা কোশ্চেন কিন্তু যা যা বললাম এগুলো মানে তোমাদের করতে পারে, কারণ আমাকে আজকে একজন দিয়েছিল এই কোশ্চেন গুলো বেশ ভালো মানে এসে দিয়েছে আমাকে। তারপর কোশ্চেন লিখবে, দর্শন পড়াতে গিয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? তোমার কাছে দর্শন পড়াতে গিয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? দর্শন পড়াতে গিয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি তোমার কাছে? দর্শন পড়াতে গিয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? অ্যান্সার লিখবে, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আমার কাছে ছাত্রদের কাছে দর্শন, ছাত্রদের কাছে দর্শন যেমন অপ্রয়োজনীয় এবং কঠিন, ছাত্রছাত্রীদের কাছে কিন্তু দর্শন সাবজেক্ট আমি কঠিন বিষয় বলে মনে হয়। অনেকেই শুরুতে এই বিষয়টা যখন পড়তে চায় এই বিষয়টা নিয়ে কিন্তু তাদের মধ্যে একটা ভয় উদ্ঘাটিত হয়, ঠিক আছে, উদ্ঘাটিত হয়। তো এই মানসিক দূরত্ব ভাঙায়, যে দর্শন কোনো কঠিন বিষয় নয়, এই মানসিক দূরত্ব ভাঙায় কিন্তু আমার সবচেয়ে বড় দায়িত্ব। আমি আমার মতো করে বলে দিলাম, ঠিক আছে, এটা একটুখানি তোমরা বানিয়ে বলে দেবে। তো এটা কিন্তু মানে ছাত্রছাত্রীদের মনে কিন্তু দর্শন বিষয়, হ্যাঁ, কারণ আমি আমার মনেটা বলছি তো ওই জন্য একটুখানি প্রবলেম হচ্ছে, আমি বলে দিচ্ছি। দর্শন বিষয়টা নিয়ে সরি কি বলছিলাম আমি, হ্যাঁ, আমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো, আমার কাছে বড় চ্যালেঞ্জ হলো ছাত্রদের কাছে দর্শন বিষয়টা অপ্রয়োজনীয় এবং কঠিন বলে মনে হয়। ছাত্রছাত্রীদের কাছে দর্শন বিষয়টা বেশিরভাগ ছাত্রছাত্রীদের কাছে দর্শন বিষয়টা অপ্রয়োজনীয় এবং কঠিন বলে মনে হয়। অনেকেই শুরুতে দর্শন বিষয়টা নিয়ে ভয় পেয়ে যায় এবং আমার এই মানসিক দূরত্ব ভাঙাই, ছাত্রছাত্রীদের এই মানসিক দূরত্ব ভাঙাই আমার সবচেয়ে বড় দায়িত্ব বা চ্যালেঞ্জ আমার কাছে। ছাত্রছাত্রীদের সেই কঠিন বিষয়টাকে আমি সহজ করে তাদের বোঝাবো, এটাই হচ্ছে যাতে তাদের দর্শন বিষয়টার প্রতি আরো ভালোবাসা বেড়ে যায়, এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ওকে, এরপর কোশ্চেন লেখা যাচ্ছে, কোশ্চেনটা পরের কোশ্চেন, ছাত্ররা দর্শনকে কঠিন মনে করলে, ছাত্ররা দর্শনকে কঠিন মনে করলে কিভাবে আগ্রহ জাগাবেন? ছাত্ররা দর্শনকে কঠিন মনে করলে কিভাবে আগ্রহ জাগাবে, কিভাবে আগ্রহ জাগাবে? ছাত্ররা দর্শনকে কঠিন বলে মনে করলে কিভাবে
আগ্রহ জাগাবে। তখন কি অ্যান্সার দেবে? আমি, হ্যাঁ, কেউ কিছু বলছো? হ্যাঁ, বিভিন্ন রোল প্লে এর মাধ্যমে বোঝাতে চেষ্টা করবো। একদম একদম, এই অ্যান্সারটাই দিতে হবে। ঠিক আছে, আমি কোনো বাস্তব উদাহরণ, কোনো সামাজিক সমসাময়িক সামাজিক ঘটনা ব্যবহার করব। ঠিক আছে, এই ঘটনাগুলো ব্যবহার করে রোল প্লে করে নিয়ে বোঝানোর চেষ্টা করব, যাতে তাদের আগ্রহ বাড়ে। ঠিক আছে, প্রজেক্ট দেখিয়ে। তারপরে দেখো, শিক্ষক হিসাবে তোমার সবচেয়ে বড় শক্তি কি? শিক্ষক হিসাবে তোমার সবচেয়ে বড় শক্তি কি? শিক্ষক হিসাবে তোমার সবচেয়ে বড় শক্তি কি? আমার সবচেয়ে বড় শক্তি হলো, আমার সবচেয়ে বড় শক্তি হলো জটিল বিষয়কে সহজভাবে বোঝানোর চেষ্টা করব এবং ছাত্রদের কথা মন দিয়ে শুনবো। আমি নিজেকে কোনো কর্তৃত্ববাদী শিক্ষক নয়, আমি কোনো কর্তৃত্ববাদী শিক্ষক নয়, বরং সহযাত্রী শিক্ষক হিসেবে দেখার চেষ্টা করব। আমি নিজেকে কর্তৃত্ববাদী শিক্ষক নয়, বরং সহযাত্রী শিক্ষক হিসেবে দেখার চেষ্টা করব। হ্যাঁ, আমি জটিল বিষয়কে সহজভাবে বোঝানোর চেষ্টা করব এবং ছাত্রদের কথা মন দিয়ে শুনবো, ছাত্রদের কথা মন দিয়ে শুনবো। আমি নিজেকে কোনো কর্তৃত্ববাদী শিক্ষক নয়, আমি নিজে কোনো কর্তৃত্ববাদী শিক্ষক নয়, বরং সহযাত্রী শিক্ষক হিসাবে দেখার চেষ্টা করব। আমি নিজেকে কর্তৃত্ববাদী শিক্ষক নয়, বরং সহযাত্রী শিক্ষক হিসাবে দেখার চেষ্টা করব। তারপরে আরেকটা কোশ্চেন রয়েছে, দর্শনকে শিক্ষার্থীর জীবনে কিভাবে প্রাসঙ্গিক করবেন? দর্শনকে শিক্ষার্থীর জীবনে কিভাবে প্রাসঙ্গিক করবেন? অ্যান্সার লিখবে, দর্শন ছাত্রছাত্রীদের শেখায়, দর্শন ছাত্রছাত্রীদের শেখায় কিভাবে কোনো সিদ্ধান্ত নিতে হয়। দর্শন ছাত্রছাত্রীদের শেখায় কিভাবে কোনো সিদ্ধান্ত নিতে হয়, অন্যকে বুঝতে হয়, অন্যকে বুঝতে হয়, নিজের অবস্থান তৈরি করতে হয়। দর্শন ছাত্রদের শেখায় কিভাবে সিদ্ধান্ত নিতে হয়, অন্যকে বুঝতে হয়, নিজের অবস্থান তৈরি করতে হয়। এই এইগুলো যে কোনো পেশার দরকার, এগুলো যে কোনো পেশার দরকার।
যে কোনো কাজে কিন্তু এগুলো করতে হবে। দর্শন কিন্তু আমাদের আগে থেকে শিখিয়ে দিচ্ছে এগুলো। এগুলো কিন্তু সব রকমের পেশায় কিন্তু কাজে লাগে। তারপরে আরেকটা কোশ্চেন, একজন ভালো একজন ভালো দর্শন শিক্ষকের একজন ভালো দর্শন শিক্ষকের কি গুণাবলী থাকা উচিত বা কি গুণ থাকা উচিত? একজন ভালো দর্শন শিক্ষকের কি গুণাবলী বা গুণ থাকা উচিত? অ্যান্সার লিখবে, আমার মতে ভালো আমার ভালো দর্শন শিক্ষক সেই আমার মতে ভালো দর্শন শিক্ষক সেই ব্যক্তি যিনি পড়ান না যিনি শুধুমাত্র পড়ান না, আমাদের ভাবতে শেখান। আমার মতে ভালো দর্শন শিক্ষক সেই ব্যক্তি যিনি শুধুমাত্র পড়ান না, বরং আমাদের ভাবতে শেখান। যিনি কোনো প্রশ্নকে ভয় পান না, বরং যে কোনো প্রশ্ন করতে শেখায় যে কোনো প্রশ্ন করতে শেখায়। হ্যাঁ, যিনি শুধু পড়ান না, আমাদের ভাবতে শেখায়। যিনি কোনো প্রশ্নকে ভয় পান না, বরং আমাদের প্রশ্ন করতে শেখায়। ঠিক আছে, এই হলো হচ্ছে আজকে যে কটা কোশ্চেন আমাকে একজন দিয়েছিল, সেগুলো আমি সব অ্যান্সার করে দেওয়ার চেষ্টা করব। তো এবার আমি ইন্টারভিউ প্রসেসটা শুরু করব। তো ফার্স্টেই আমি 1 মিনিট একটু দাঁড়াও। তো ফার্স্টেই আমি মৌকে কোশ্চেন করবো আজকে। হ্যাঁ, তো মৌ, তুমি তোমার নিজের সম্বন্ধে কিছু বলবে। তুমি কোথা থেকে এসেছো and all, যেটা ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, ওটাই আছে ফার্স্ট কোশ্চেন তোমার কাছে। তো বলো, আজ থেকে একদম গুছিয়ে বলবে, কারণ তুমি আমাকে দাও যে তুমি ইন্টারভিউ বোর্ডে রয়েছে, তুমি আমাকে পুরো ফার্স্ট থেকে ভালোভাবে বলবে, ঠিক আছে? একটু যেন আটকায় না। আচ্ছা, তো মৌ, তুমি কি জানো যে এই আধুনিক যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থায় শিক্ষক এবং শিক্ষার্থীর সম্পর্ক কেমন? আচ্ছা, তো আহ, এবার আমি ফিলোসফিতে একটু কোশ্চেন করবো, এগুলো ইন্টারনাল কোশ্চেন করছি না, ঠিক আছে? ফিলোসফিতে একটু কোশ্চেন, ঠিক আছে? তো বলো, ভারতীয় দর্শনের প্রধান 6 প্রকার দর্শন কি কি? স্বরদর্শন, আমি আসছি, 6 প্রকার দর্শন আসছে কি
হবে নাস্তিক কত প্রকার, এটা তো বুঝে নিতে হবে। আচ্ছা আচ্ছা, বেদ কয় প্রকার ও কি কি? আচ্ছা, প্রতিটা বেদের কটা অংশ রয়েছে? আচ্ছা, পুরুষার্থ, এই পুরুষার্থ কটা? ভারতীয় দর্শনের, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বৈদিক, হুম, না, বৈদিক কর্ম চার প্রকার: নিত্য কর্ম, নৈমিত্তিক কর্ম, কাম্য কর্ম এবং নিষিদ্ধ কর্ম। ঠিক আছে, এইটা কিন্তু বৈদিক কর্ম, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, ওটা বৈদিক কর্ম না, আমি আসছি, ঠিক আছে। বলো, যোগ দর্শনের প্রতিষ্ঠাতাকে। একদম। আচ্ছা, স্ত্রী বর্গ যে পুরুষার্থ রয়েছে, আচ্ছা, স্ত্রী বর্গ যে পুরুষার্থ রয়েছে, তার মধ্যে কোনটা অন্তর্ভুক্ত নয়? পুরুষ অন্তর্ভুক্ত নয়। কোন পুরুষার্থ শত মূল্যবান? ঠিকই বলেছিলে আগে, মোক্ষই হচ্ছে কিন্তু শত মূল্যবান। একদম, হ্যাঁ। তুমি কি জানো যে স্বভাববাদ এবং যদৃচ্ছবাদ কি? স্বভাববাদ এবং আচ্ছা, একটু যদি ইন ডিটেল বলো তাহলে সুবিধা হয়, কারণ এইভাবে বললে তো হবে না। এই স্বভাববাদের কথা বলছিলাম, প্রত্যেকটা জড় উপাদান, এই জগতে প্রত্যেকটা যে জড় উপাদান রয়েছে, প্রত্যেকটা উপাদান কিন্তু নিজের স্বভাব রয়েছে, এবং এই স্বভাব বশত কিন্তু সে তার কাজটা করছে। যেমন জলের স্বভাব কিন্তু নিচের দিকে যাওয়া, এই সবসময় নিচের দিকেই যায়, তার একটা স্বভাব। এরকম বিভিন্ন রকমের বস্তু স্বভাব রয়েছে, সেই স্বভাব অনুযায়ী কিন্তু কার্য সম্পাদন করছে, এটাকেই কিন্তু বলা হয়। আচ্ছা, ক্ষিতির একটা গুণ রয়েছে, এই ক্ষিতি আর তেজ মরুত, এই চারটে মিশ্রণে কিন্তু মিলনে কিন্তু এই জগতের সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, এই জগতের সৃষ্টি হচ্ছে কিন্তু এই ক্ষিতি অফ তেজ মরুতের মিলনে। ওকে, এরপরে বলবে আহ চার্বাক মতে পরম পুরুষার্থ কোনটা? চার্বাক মতে পরম পুরুষার্থ কোনটি? একদম, কাম। আচ্ছা, পঞ্চ অনুব্রত, এটা কাদের জন্য নির্দিষ্ট? পঞ্চ অনুব্রত, আচ্ছা, জৈনদের মতে অনিত্যান্তবাদ বলতে কি বোঝায়?
আচ্ছা, জৈন মতের উদ্গল কটি এবং কি? উদ্গল হচ্ছে চারটি। না, উদ্গল উদ্গল অনুস্পন্দন বা সংঘাত। হ্যাঁ। আচ্ছা, প্রতীপ্ত সমুৎপাদবাদ। প্রতীপ্তবাদ কি? প্রতীপ্ত এবং সমুৎপাদ। প্রতীপ্ত কথার অর্থ হচ্ছে উৎপত্তির কিছুতে, অর্থাৎ কোনো কিছুকে কেন্দ্র করে কোনো কিছুর উৎপত্তি। আচ্ছা, নৈরাত্যবাদ। নৈরাত্যবাদ বলতে কি বোঝানো হয়েছে শুধু দর্শনে? বহু দর্শনে নৈরাত্য বলতে বোঝাইছে একটা স্থায়ী ভবচক্র। ভবচক্র বলতে কি বোঝানো হয় বলতে দর্শন? আচ্ছা, বুদ্ধ এইভাবে বলবে যে বুদ্ধদেব কারণ নির্দেশ করতে গিয়ে 12টা নিদানের কথা উল্লেখ করেছেন, যেগুলোকে দ্বাদশ নিদানও বলা হয় বা ভবচক্রও বলা হয়। যেমন রয়েছে 12টা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ওটা বলতে হবে, ঠিক আছে? শুধু নামটা বলবে, ডিটেলস যাবে না, শুধু নামটা বলে দেবে সেখানে। এরপরে বলো নির্বাণ। বৌদ্ধ দর্শন নির্বাণ কাকে বলা হয়েছে? একদম এরকম ভাবে বলবে, একদম শর্টে ছেড়ে দেবে, ঠিক আছে? অত ডিটেলস যাওয়ার দরকার নেই। শর্টে বলতে হয়। হ্যাঁ, বৌদ্ধ দর্শনে অহট। অহট শব্দের অর্থ কি? অহট শব্দের অর্থ শুদ্ধ পুরুষ বা জ্ঞান। একদম। বৌদ্ধ মতে প্রত্যক্ষ দুই প্রকার, একটি হলো সবিকল্প প্রত্যক্ষ, আরেকটি। আচ্ছা, অপহবাদ বলতে কি বোঝায়? মাধ্যমিক কারিকা গ্রন্থটা কে রচনা করেন? আচ্ছা, ন্যায় দর্শনের মূল কোন সূত্র থেকে আসে? একদম। মহর্ষি গৌতমের আরেকটা নাম রয়েছে, সেই নামটা মানে জানো কি তুমি? একদম। ন্যায় দর্শনে কটি প্রমাণ স্বীকার করা? ন্যায় দর্শনের পদার্থ কয় প্রকার? হেত্তাফা সম্বন্ধে আমাকে একটু বোঝাও। ন্যায় দর্শন আচ্ছা, আমাকে বিরুদ্ধ হেত্তাবাসের একটা উদাহরণ দিয়ে আমাকে একটু বুঝিয়ে দাও। শব্দযুক্ত উৎপত্তি আছে। আচ্ছা, এখানে এখানে যুক্ত শব্দ যুক্ত শব্দের উৎপত্তি নিত্যরূপে শব্দ উৎপত্তিটা আসছে
উৎপত্তি বিনাশ, একদম উৎপত্তি বিনাশ হয় না কোনো যুক্ত বস্তু। তো ন্যায়ের মতে ঈশ্বরের অস্তিত্ব বিষয়ে কি যুক্তি দিয়েছিল? ন্যায় দর্শন বিষয়ে কি যুক্তি দিয়েছিল? অদৃশ্য বিষয়ের যুক্তি আচ্ছা, ন্যায়ের মতে আত্মা কি? আত্মা কয় প্রকার? আচ্ছা, ন্যায় দর্শনে যে ব্যক্তির কথা বলা হয়েছে সমব্যক্তি এবং অসমব্যক্তি, ঠিক আছে? সমব্যক্তি এবং অসমব্যক্তির মধ্যে পার্থক্য বলতে পারবে আমাকে? হুম, হুম, আচ্ছা, ন্যায় মতে দ্রব্য কয় প্রকার ও কি কি? হুম, ন্যায় মতে একই, ক্ষিতি অর্থ মরুদ গুণ বিজ্ঞান নয় প্রকার। হ্যাঁ, আচ্ছা, ন্যায় মতে প্রমেয় পদার্থ কয় প্রকার ও কি কি? প্রমেয় পদার্থ, না না, আমি বলেছি এটা প্রমেয় পদার্থ, এটা কিন্তু প্রমেয় পদার্থ বলেছি। কয় প্রকার? হ্যাঁ, হুম, 12টা বলেছি যে নামগুলো বলবে আমার, যে 12টা নাম রয়েছে সেগুলো বল। আচ্ছা, আচ্ছা, পরামর্শ, পরামর্শ জ্ঞান কাকে বলে? আচ্ছা, গন্ধের যে প্রত্যক্ষ হয় এটা কি প্রত্যক্ষ হয়? আচ্ছা, গন্ধ, এই গন্ধের যে প্রত্যক্ষ হয় কি প্রত্যক্ষ হয় এখানে? সন্নিকর্ষ, এটা কোন সন্নিকর্ষ হয়? হ্যাঁ, সংযুক্ত সংযোগ, হ্যাঁ, ঠিক আছে। জহদ লক্ষণ কি? হুম, ব্যাপ্তি নির্ণয় তৃতীয় স্তর। ন্যায় দর্শন দিয়ে কিন্তু তোমাদের অনেক কোশ্চেন করে, ন্যায় দর্শন খুব ভালো করে পড়বে, ন্যায় বৈশিষ্ট্য দর্শন, ঠিক আছে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, অভাব, বৈশিষ্ট্যিক দর্শনের অভাব কয় প্রকার? একদম, হুম, আচ্ছা, সংখ্যাটা হবে একটা উদাহরণ দিয়ে আমাকে একটু বুঝিয়ে দাও। আচ্ছা, সামান্য সম্পর্কে ন্যায় বৈশিষ্ট্যিক মতবাদ কি নামে পরিচিত? সামান্য সম্পর্কে ন্যায় বৈশিষ্ট্যিক মতবাদ কি নামে পরিচিত? একদম, মতবাদ নামে পরিচিত।
আচ্ছা, সাংখ্য দর্শন পরিণাম বা পরিণাম কি কি বোঝায়? পরিণাম হচ্ছে সবকার্যের উৎপত্তি থেকে কার্য বা কার্য সৎ কার্যবাদী তো দুটো প্রকার, একটা পরিণামবাদ আর একটা বিবর্তবাদ। একদম। পরিণামটা কি হবে? যে কার্যের পরিণত হয় কার্য আর বিবর্তবাদ? যেটা কার্যের পরিণত কার্যের আচ্ছা, সাংখ্য মতে দুঃখ দুঃখ বলতে সাংখ্যরা কি বলেছিলেন? কত প্রকারের দুঃখ হয়, কত প্রকারের দুঃখ হয় সাংখ্য দর্শনে? আধ্যাত্মিক, আনুবন্ধিক, আনুবন্ধিক। আচ্ছা, আর সাংখ্য মতে মুক্তি? সাংখ্য মতে মুক্তি হলো প্রকৃত পুরুষের যখন ভেদ জ্ঞান হয় তখনই সে মুক্তি হয়। দরকার ব্যক্ত সাংখ্য দর্শনে জীবন মুক্তি নাকি বিধবা মুক্তি দুটোই কি স্বীকার করা হয়েছে নাকি বিধবা মুক্তিকে স্বীকার করা হয়েছে? সাংখ্য দর্শনের জীবন বিধান দুটোই প্রকার করা হয়েছে। একদম। আচ্ছা, যোগ দর্শনে কি ঈশ্বরকে স্বীকার করা হয়েছে? হ্যাঁ, যখন ঈশ্বরকে স্বীকার করে। যোগ দর্শনে অষ্টাঙ্গ যোগের ব্যাপারে আমাকে কিছু বলো। অষ্টাঙ্গ যোগ। যোগ দর্শনে অষ্টাঙ্গ যোগকে অষ্টাঙ্গ যোগের অষ্টাঙ্গ যোগ হলো যোগ আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণ ধ্যান সমাধি হলো মনস্কান্তক দিক। আচ্ছা, এই অষ্টাঙ্গ যোগকে তোমার কি মনে হয় যে এখন আমাদের পালন করা উচিত এই যোগে? আমরা কি? হ্যাঁ। পালন করা অষ্টমী অষ্টাঙ্গ যোগের মাধ্যমে আমরা প্রাণায়াম করা হয়েছে। তো বাস্তব জীবনে আমরা মনকে অনেক শান্ত করতে পারি। আমাদের সুস্থ আমাদের দৈনন্দিন জীবনে যদি আমরা এটা মেনে চলি এই জিনিসটা, তাহলে আমাদের দৈনন্দিন জীবনে কি রিফ্লেক্ট করবে এটা? আমাদের দৈনন্দিন শান্তি হবে, অনেক সুখদায়ক হবে। আমি আমার আমরা তো আমি পড়ে সেগুলো যদি দৈনন্দিন করি তো আমরা মন অনেক শান্ত হয়, চিত্ত মানে আচ্ছা, চিত্তভূমি চিত্তভূমি কি যোগ দর্শনে? চিত্তের সন্ধানটা বিক্ষিপ্ত একাগ্র নিযুক্ত। আচ্ছা, ত্রিপুটি প্রত্যক্ষ এই ত্রিপুটি প্রত্যক্ষবাদী কি? প্রভাকর নাকি? হ্যাঁ। আচ্ছা, কি এই জিনিসটা কি ত্রিপুটি প্রত্যক্ষ? প্রকাশ করার সঙ্গে জ্ঞান জ্ঞান আচ্ছা, হোম সম্পর্কে মীমাংসকদের মতবাদ কি খ্যাতিবাদ নামে পরিচিত? ভাট্ট মীমাংসকদের মত। আর প্রভাকর মীমাংসকরা? আচ্ছা, শঙ্করের মতে জগৎ এবং ব্রহ্মের মধ্যে কি সম্বন্ধ রয়েছে? শঙ্করের জগৎ আর ব্রহ্মের মধ্যে কি একদম। জগৎ আর ব্রহ্মের মধ্যে সম্বন্ধ। হ্যাঁ, বলো। শঙ্করাচার্য কি বলেছিলেন যে এক এবং অদ্বিতীয় ব্রহ্ম হচ্ছে আমাদের অজ্ঞানতার জন্য আমাদের অজ্ঞান বশত কিন্তু আবৃত হয় এবং তার স্থানে আমরা কিন্তু জগৎকে দেখতে পাই
এবং জগতের ক্ষেত্রে কি, হ্যাঁ, জগতের ক্ষেত্রে কি হয়, ব্রহ্মের মায়া শক্তি জগৎকে সৃষ্টি করে এবং এই অজ্ঞানতার জন্য কিন্তু আমরা জগৎকে দেখতে পাই, আসলে কিন্তু সবটাই ব্রহ্ম। তারপরে বলো এটাই এটাই বললে না, হ্যাঁ এটাই তো সম্বন্ধ আছে। এরপরে বলো শঙ্করের মায়াবাদীর বিরুদ্ধে রামানুজ যে আপত্তি দিয়েছিলেন, সে আপত্তির কথা আমাকে একটু বলবে, কি কি আপত্তি দিয়েছিলেন? আপত্তি হচ্ছে রাষ্ট্রানুপত্তি, সরকারানুপত্তি, তোমার সীমান্ত ভিত্তিক অনির্বাচনীয় আপত্তি। আচ্ছা, রামানুজ ব্রহ্মের সঙ্গে জীবের কি সম্পর্কের কথা বলেছিলেন? অপৃথক সুখী সম্বন্ধ। আচ্ছা, তো আজকে আমি ইন্ডিয়ান ফিলোসফিটা নিয়ে দেখলাম, পরের দিন আমরা ওয়েস্টার্ন ফিলোসফি নিয়ে পড়বো। তো আমাকে এবার তোমার ডেমোটা দেবে, তুমি যে ডেমো এতদিন ধরে সেই ডেমোটা আমাকে ভালো করে গুছিয়ে বলবে। আচ্ছা, আজকে আমি হ্যাঁ ঠিক আছে, ওয়েস্টার্নটাই বলবো। ওকে, ঠিক আছে, করো। আচ্ছা, আমি মনে স্যার যখন আরেকটা কথা শুনে নেবে, যখন তোমরা বোর্ডে লিখবে, বোর্ডে দাঁড়িয়ে লিখবে না, যাতে ভিজিবল হয়, এক সাইডে দাঁড়িয়ে লিখবে, যাতে যারা দেখছে তাদের কাছে ভিজিবল হয়, তারা দেখতে, বলছি মাঝখানে দাঁড়াবে না। এবার বলো। আপনার শরীরটা যদি ভ্রমণ করি, তারপর চলতে থাকবে। আচ্ছা, তুমি বলো তো এই যে যেখানে কি হয়, একটি ঘটনা একটি ঘটনার পরে একটু চশমার একটি ঘটে, তারপরে কি ঘটে, ঘটনা কি ঘটনা এই করি সত্যি তত্ত্ব আর একটা আচ্ছা, কি যত কি, আচ্ছা তুমি বলছো, ঠিক আছে বল। হচ্ছে
যেমন কারণে হবে না। সেই হচ্ছে সহজে সংযোগ তত্ত্ব। আমি দেখলাম যে কারণের কার্যের মধ্যে অনিবার্য আছে ও সেটা বলেছে। কিন্তু কারণ সময় নেই। ঘটনা হচ্ছে তো কিন্তু না হ্যাঁ আর এখানে এটাও বলতে পারো যে আমাদের যে সংযোগ বা নিয়ত সংযোগ এটা কিন্তু অতীত অভিজ্ঞতার ভিত্তিতে গড়ে ওঠা একটা মানসিক অভ্যাস মাত্র। যেমন ধরো বারবার দুটো করোনা এর ফলে কিন্তু আরেকটা ঘটনা অন্যভাবে ঘটবে। ঠিক আছে, এটা কিন্তু একটা অভ্যাস মাত্র। ঠিক আছে, এই জায়গাটা বুঝিয়ে দেবে না তাহলে চলে। ঠিক আছে, তো ঠিকই আছে, এই জায়গাটাতে অ্যাড করে দেবো। এরপরে আমি আসবো হচ্ছে বইয়ের আজকে কম্পিউটার করার দরকার নেই। হ্যাঁ, হুম, হুম, হুম। হ্যাঁ, আপনি পান, আমি বলছিলাম যে অন্যান্যগুলো রেডি করবে, ওয়েবসাইটটা ভালো করে রেডি করবে। এথিক্স থেকে একটু মানে তোমাকে হ্যাঁ কি করেছো বলো। হ্যাঁ, ঠিক আছে, কালকে যে টপিকটা রয়েছে ওটা করে যাবে। ইলেভেন থেকে যে সিলেবাসে যেগুলো রয়েছে সেগুলো কিন্তু পড়তেই হবে, পড়তেই ভালো করে হয়ে যাবে। ইলেভেন এবং হ্যাঁ অবশ্যই পড়ে যাবে। ইলেভেন পড়ে যেতে হবে, যেখান থেকে যেখান থেকে কোশ্চেন করতে পারে ওই সিলেবাসে, ওই সিলেবাসে আজকে ঠিক আছে? আর তোমরা তো বানিয়েও নিতে পারবে। ঠিক আছে, তো আচ্ছা, রিনি রিনি বাচ্চা জানিয়া রিনি তুমি রেডি করেছো তো? হ্যাঁ হ্যাঁ, বলো বলো। ঠিক আছে, ঠিক আছে, হুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুরু করো।
বল দেখি মানে হয় বলো তথ্য করে। মানে তার ভিডিও বলো দিদি একদম কি অবসর এবং ধান পরামর্শ আচ্ছা প্রত্যেকটা দর্শন কিন্তু বাচ্চা করতে পারবে কি বলো হ্যাঁ এগুলো আমরা অনুমান করি আচ্ছা কোথায় অনুমান করি বলো একটা স্থান সেখানে আমরা করি বলো 5 বার হ্যাঁ 7 অনুমান করি করি দেখি যে বলি তো অবস্থায় আচ্ছা আচ্ছা মান শুনে তো ছাড় এটা হচ্ছে বলি সেটা হচ্ছে পড়ার পরে পরে করা হয় তো আহ, আহ, এটা কি পরামর্শ পদ্ধতি তার মানে পরামর্শ বিজ্ঞান তাকে বলা হয় আচ্ছা পরে পরামর্শ হচ্ছে তথ্যের প্রত্যেক আমাদের ক্লাস থেকে ব্যাপ্তি হয় প্রাণী আর সেটার প্রতি আমাদের জ্ঞানটা থাকতে হবে এটা আমরা তো এক মিনিট হ্যাঁ হ্যাঁ বলো হয় সংযোজন কারণ এটা আলাদা করেছে কারণ সাতগুলো মানে প্রতিপাদন করতে হয় থার্ড যেখানে আমরা সেখানে মধ্যে দেখি আমাদের জ্ঞান থাকে অন্যের যদি আমাদের হবে 4 নম্বর হচ্ছে জ্ঞান কি ব্যর্থ মানে সেটা কিন্তু আমাদের সার্বক্ষণিক হয় না যখন গঠন প্রকাশ করতে হবে বাক্যটা হচ্ছে হয় পরবর্তী হয় যা উৎপাদন করতে হবে বলা হচ্ছে পরেরটা কি প্রমাণ ধরো আমরা দেখি ব্যাখ্যাটা হচ্ছে আছে এবং পাঁচটা পরবর্তী পূর্ণিমা এই পাঁচটা বাক্যটা বোঝায় এটা পরান্ত অনুমান এটা কি পরোক্ষ অবৈধিক বলা হচ্ছে ন্যায় পরামর্শ 4 নম্বর বাক্যটা অপর যে নিয়ে ব্যক্তি যোগ আছে এই স্বরের ফলে কে না তখনই শিক্ষা আছে এই পড়াশোনার আচ্ছা এই যে তারপরে হবে যে তিনটা অবয়ব বাক্যগুলো কিন্তু তোমাকে বলতে হবে কিন্তু ঠিক আছে উদাহরণ হ্যাঁ তারপর উপনয় আর হচ্ছে উপময় এগুলো কিন্তু একদম লিখতে হবে তারপর বোঝাতে হবে একদম
একদম ভালো কি কঠিন রয়েছে, এটা একটা কঠিন রয়েছে, ঠিক আছে? এই একটা কঠিন রয়েছে। একটু চেক করো। আচ্ছা, সবুজ কষ্ট কি তুমি আচ্ছা, বোঝাতে পারছি যে সবুজ কষ্ট আছে, সংবাদে হ্যাঁ, কাজ করে বা ঠিক আছে? দ্রব্যের সাথে দ্রব্যের সংযোগ সম্বন্ধ থাকে। এগুলোকে তোমার মানে উদাহরণ দিব। যেমন ঘটের সাথে সংস্পর্শ। আমারও এই ব্যাপারটা হবে, ঠিক আছে? কারণ এটা মতো আছে, জটিল রয়েছে, ঠিক আছে? হ্যাঁ, যদি তোমাকে জিজ্ঞেস করে যদি অনেক টপিক বলে, তখন তুমি লজিক থেকে বলবে, ঠিক আছে? এরম দুটো টপিক আছে। আচ্ছা, ওয়েস্টার্ন না না, সমন্বয় বা হ্যাঁ হ্যাঁ, ওটা আছে, হ্যাঁ ওটা খুব ভালো, ওটা অনেকে করছে না, তুমি ক্রিয়া প্রতিক্রিয়া বার্তা বলো, ঠিক আছে? এটা বেশ ভালো হবে। ওই ওই জায়গাটা সিগন্যাল এটা বোর্ড ভালো না, দ্রব্যটা হলে ভালো হতো, দ্রব্যটা হলে বোর্ড একটা ভালো হতো। হ্যাঁ, ঠিক আছে, একদম কখনই হবে না। হুম। না, তুমি ছটা বলবে না, তুমি ছটা বলবে না, যেটা তুমি ভালো করে করে যাও, তুমি ইয়েতে বোঝাতে একদম ওটা পড়িয়ে দিয়েছি, আমি আজকে দুটো নিয়ে আলোচনা করবো, তুমি তো এটা দেখো দিচ্ছো, ঠিক আছে? কভার করে দিয়েছে, আজকে তো বলতে গেলে এটা পড়াবে, এরকম ভাবে তুমি বলে দেবে, ঠিক আছে? আচ্ছা, তোমার এই টপিকটা আমার সাথে ভালো লাগছে, কারণ এটা তোমার হয়ে যাবে, আর তারা বোর্ডে আছে, তারা আছে, ওই জন্য কি বলছে, আমি তাই বলছি যে কোনো না অন্য টপিক করো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। তারপরে হচ্ছে যে অরূপ, অরূপ আছো? আচ্ছা, অরূপ মানে নেই। তো আজ যেটুকু বোঝালাম সেটুকু যদি লিখে নেবে, তুমি কি বলে ফিরে না, আমি অনেক কোশ্চেন লিখিয়েছি আজকে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিছু আছে, আপনি লিখে নেবে, আমি দিয়ে দেবো, ঠিক আছে? এই টপিক কোশ্চেন হ্যাঁ বল। বলে মীমাংসা অর্থ নাম হয়েছে, নামকরণ কেন হয়েছে? আচ্ছা, নাম এটা দেখতে হবে। আচ্ছা, মীমাংসা জাতকর্ম কর্ম এগুলোকে নিয়ে কিন্তু আলোচনা করা বেদের, বেদের
মীমাংসা কথাটা ইউজ করা হয় অংশ নিয়ে কিন্তু আলোচনা করা হয়। এই জন্য শাস্ত্রের নাম হচ্ছে পূর্ব মীমাংসা আর মীমাংসা। ঠিক আছে, এটাই বলে দেবো, এটাই। মৌমূল্য বর্ধমানে কত নাম্বার দিয়েছিল বাবা? হুম, এটা সব সব দেখুন ইন্টারভিউ প্রথমে যারা থাকবে তাদের শেষে যে যাবে তার খুব অবস্থা ভালো, মানে সেই পজিশনটা ভালো থাকবে। প্রথমে যে যাবে তাকে অনেক রেট করবে, অনেক করছে, এটাই হচ্ছে একটা ব্যাপার। তোমরা কিন্তু সব রেডি করে যাবে, মানে যা ধরবে হ্যাঁ রেডি করো, ঠিক আছে। এরপরে তো ইন্ডিয়ান সরি ইন্ডিয়ান ওয়েস্টার্ন এবং এথিক্স, ঠিক আছে, ওয়েস্টার্ন এথিক্স থাকলো, ভালো করে পড়ো ওয়েস্টার্ন এবং এথিক্স। এথিক্স থেকে হয়তো তোমরা আসতে পারবে, আমার কাছ থেকে তোমরা এতদিন পড়ে নাও, ঠিক আছে, পড়ে নাও তারপরে আমি নেবো। ওকে, ঠিক আছে। আচ্ছা তাহলে